দর্শক দূরে কাছে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে দেশ টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্রাইডে নাইট স্পেশাল শো স্টার লাউঞ্জ। সাথে আছি বরাবরের মতোই আমি রুহানি সালসাবিল। কেউ ক্যামেরার সামনে কাজ করে, কেউ ক্যামেরার পেছনে কাজ করে, কিন্তু যেই স্টারকে নিয়ে আমাদের আজকের স্টার লাউঞ্জ, তিনি ক্যামেরার সামনে এবং পেছনে দুটো জায়গাতেই কাজ করেন। তিনি একজন অভিনয় শিল্পী, তিনি চিত্রনাট্যকার এবং নির্মাতা, আমাদের সবার ভালোবাসার শ্রদ্ধেয় সালাউদ্দিন লাভলু। ওয়েলকাম টু স্টার লাউঞ্জ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি এখন পর্যন্ত। আমি ছোট থেকে বড় হয়ে গেলাম, কিন্তু আপনার কোনো পরিবর্তন হলো না, একই রকম আছেন বছরের পর বছর। এই রহস্যটা কি? স্পেশাল কোনো রহস্য নেই, একটু কিছু মেনটেন করি। গ্রামে বেশিরভাগ থাকি, নেচারের মধ্যে থাকার চেষ্টা করি। জাঙ্ক ফুড খাই না, রিচ ফুড খাই না, এবং চেষ্টা করি যে ডাউন টু আর্থ মোটামুটি থাকার জন্যে। খুব বেশি বড় কিছু চাওয়া পাওয়া এইটা নিয়ে অ্যাংজাইটির মধ্যে থাকি না, চলছে আর কি এরকম। এই যে গ্রামের কথা চলে এলো, গ্রামের প্রীতিটা আসলে কিভাবে? আর আপনি বলছিলেন যে বেশিরভাগ সময় গ্রামে থাকার চেষ্টা করেন, সেক্ষেত্রে কাজের সমস্যা বা কিভাবে আসলে গ্রামের কাছাকাছি আমি থাকা? দুটো বিষয়ে, গ্রাম হচ্ছে আমার প্রচণ্ড ভালোবাসার একটা জায়গা। মানে হৃদয়ের মধ্যে ভালোবাসার জায়গা যদি থাকে, তার বেশিরভাগ অংশ জুড়ে আছে গ্রাম। গ্রাম বলতে শুধু লোকেশন না, গ্রামের মানুষ, গ্রামের প্রকৃতি, আকাশ, নদী, পুকুর, ধান ক্ষেত, এবং মানুষের যে, গ্রামের মানুষের যে সারল্য, গ্রামের মানুষের যে আতিথেয়তা পরায়ণতা, এই সব কিছু মিলেই আসলে আমার গ্রাম ভালো লাগে, গ্রাম টানে। এবং আমি সে কারণেই প্রথম থেকেই যাতে বেশিক্ষণ বেশি দিন গ্রামে থাকতে পারি, সেই জন্য আমার নাটকগুলো গ্রামীণ পটভূমিতেই তৈরি করি, যাতে আমার গ্রামে থাকতে পারি আমি। যদি একটু পেছনের দিকে চলে যাই, যে আরণ্যক নাট্যদলে যোগ দেয়া, আপনার এই যে ক্যারিয়ার, আমি যতদূর জানি 1997 সালে আপনি প্রথম নির্মাতা হিসেবে আসলে নিজেকে ভাবেন। তার আগে 6 বছর আপনি চিত্রগ্রাহক হিসেবেও কাজ করেছেন। এটা মানুষের অনেকগুলো পরিচয়, অভিনয় শিল্পী, তিনি চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন, চিত্রনাট্যকার, নির্মাতা। একটু যদি জার্নিটা জানতে চাই। এটা আসলে আমি খুব বেশি টার্গেট সেট করে, বা আমি জীবনে এটা করতে চাই, এটা হতে চাই, এরকম কখনোই আমার ছিল না। ছোটোবেলায় কোনো স্বপ্ন ছিল না যে আমি কোনো নাটক করবো বা কোনো অভিনেতা হব, কোনো দিন স্বপ্ন ছিল না। মানে সময়ের পরিক্রমায় এক সময় আরণ্যক নাট্য দলে জয়েন করেছি। কিভাবে আরণ্যকে যোগ দেয়া? কেউ কি ইন্সপায়ার করেছিল আপনাকে, নাকি মানে নিজে আমি, থেকে? আচ্ছা, এখানে হচ্ছে আমি আর আজিজুল হাকিম, আমরা ছোটোবেলার থেকে একই স্কুলে, একই কলেজে। ওর বাবা সরকারি চাকরি করতেন, আমার বাবা সরকারি চাকরি করতেন, একই জেলায়, একই উপজেলায়। সম্ভবত 4-5 থেকে আমরা একই স্কুলে পড়াশোনা করি, এবং ঢাকায় যখন আসি আমরা একসাথেই চলাফেরা করতাম। আচ্ছা। তো হাকিমের একসময় খুব খেলোয়াড় হওয়ার ইচ্ছা হলো, এবং সে খেলতো, সে ফুটবলার। পরে একসময় তার মনে হলো যে সে নাটকে অভিনয়। আমি আর হাকিম একদিন গেছিলাম বিটিভি কেন্দ্র দেখতে। আমাদের আরণ্যক নাট্যদলে তখন একজন ছিলেন, তো ওনার সাথে আমি আর হাকিম গিয়েছিলাম বিটিভিতে। সেই বিটিভি থেকে আসার পরে হাকিমের মাথায় ঢুকলো যে তাহলে অভিনয় করবে। তা যা কিছু করতাম আমরা দুজন একসাথেই করতাম। এই তখন হাকিম আর আমি একসাথে আরণ্যক নাট্যদলে গেলাম। তো আরণ্যকে তো এরকম অসংখ্য মানুষ, অসংখ্য ছেলে মেয়ে গেছে। আমাদের গুরু জনাব মামুনুর রশিদ, তো ওনার সাথে পরিচয় হওয়ার পরে আমার জীবনের সব কিছুই চেঞ্জ হয়ে গেল। মানে আমার উদ্দেশ্য, আদর্শ সবই চেঞ্জ হয়ে গেল শুধু ওনার সান্নিধ্য পাওয়ার পরে। কারণ ওনার কথা শুনলে, উনি বলতো মানুষের দায় আছে, মানুষের দায়িত্ব আছে মানুষের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি। সেই জায়গা থেকে আসলে আমাদের চিন্তাগুলো অন্যরকম হয়ে গেল, এবং সেই অবধি, তখন থেকে এখন অবধি এই এটার পিছনেই লেগে আছি। আচ্ছা, প্রথম অভিনয়ের দিনটা যদি একটু জানতে চাই টেলিভিশনে। 1981 সালে নাটকের নাম ছিল দিন রাত্রির খেলা। নাটকের প্রডিউসার ছিলেন আবদুল্লাহ ইউসুফ ইমাম, এবং নাটকের রাইটার ছিলেন মামুনুর রশিদ। এবং আমি আর হাকিম সেন্ট্রাল ক্যারেক্টার করলাম ওই দিন রাত্রির খেলাতে 1981 সালে। আচ্ছা। তো যেহেতু আমরা মঞ্চে দীর্ঘদিন ধরে কাজ করতাম, সুতরাং এই যে একদম যে খুব ভয় পাওয়া, জড়তা, ওটা ছিল না। তখন বয়সটাই এমন ছিল যে ক্যামেরা কোথায় আছে, কি আছে, ওটা দেখার বিষয় না। আমাদের চরিত্র অভিনয় করতেছি, আমরা অভিনয় করে গেছি। মঞ্চে যেভাবে করতাম, ভয় পাওয়া বা দুরু দুরু বুক এরকম কিছুই হয়নি। তারপরে চিত্রগ্রাহক হয়ে ওঠা কিভাবে? এটাও হয়ে গেছে। এই গল্প কিন্তু মানে আমার মনে হয় না অন্য কারো আছে। না, হ্যাঁ, সেটা আমি একসময় ক্যামেরার কাজ শিখেছি।
একটা প্রতিষ্ঠানে কাজ করতাম, সেখান থেকে কিছু ক্যামেরার কাজ শেখা হয়েছিল, কিন্তু খুব যে প্রফেশনালি করতাম তা না। তখন হতো কি, তখন এই ভিএসএস ক্যামেরা ছিল। তো আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশনের ওই যে বিশ্ব নাট্য দিবস হতো বা বিভিন্ন ডকুমেন্টেশনের জন্য তখন দেখা যেত আমি ক্যামেরা কাঁধে নিয়ে শুট টুট করছি, অমক টমক করছি, ঘুরে বেড়াচ্ছি, সেগুলো ওইখান থেকে একটা আমার একটা ছিল যে ক্যামেরাম্যানরা অনেক হিরোইক একটা ব্যাপার ছিল। মানে আমার দেখা একটা ক্যামেরাম্যান, তার মাথায় ক্যাপ থাকবে, তার হেডফোন থাকবে, তার মাজায় বেল্ট থাকবে, একটা অন্যরকম লুকটা একটা অন্যরকম ছিল আর কি। তো সেই জায়গা আমাকে একটু অনুপ্রাণিত করেছিল। তারপরে আস্তে আস্তে বেসিক্যালি ক্যামেরার কাজ শুরু করা, প্যাকেজ নাটক শুরু হওয়ার পরেই আসলে বেসিক্যালি আমার ক্যামেরাম্যান হিসাবে কাজের শুরুটা বেশি। তো বাইরে তো তখন অত টেকনিশিয়ান ছিল না, যারা টুকটাক কাজ করতো তাদের সুযোগ হলো। এই করতে করতে আসলে ক্যামেরাম্যান হলাম, নিজে বিজ্ঞাপন নির্মাণ করলাম। তারপরে একটা পর্যায়ে এসে মনে হলো যে বিজ্ঞাপন তো করলাম, কিন্তু বিজ্ঞাপনে যে ডিরেক্ট করে তার তো মানুষ চেনে না, তার তো নাম হয় না। তখন আমার মনে হয়েছে না, বিজ্ঞাপন বাদ, আমি নাটকই বানাবো, নাটকের ছেলে নাটকই বানাবো। এই তখন সেটা কি 1997 সালে? 1996 থেকে আমরা নাটক শুরু করলাম নির্মাণ। সেটা প্রচার হলো 1997-এ, ওটা ছিল গোর। এবং ওই বছরই মেরিল প্রথম হলো পুরস্কার বাংলাদেশে প্রথম চালু হলো। এবং ওই বছরই আমি বেস্ট ডিরেক্টর হিসাবে গোল নাটকের জন্য অ্যাওয়ার্ড পেলাম। ওর পর থেকে আর আসলে ডিরেকশনই করেছি আর কি। আপনার কাছ থেকে আমরা অনেক বিখ্যাত নাটক পেয়েছি। দর্শক হিসেবে যদি বলি, চোখ বন্ধ করলে আমার সামনে কিন্তু রঙের মানুষের স্মৃতিগুলো ভাসে। যে দর্শক হিসেবে তখন কিন্তু আমি অনেক ছোট, স্কুলে পড়তাম। বিশাল ব্যাপার। সিনেমা নিয়েও বোধহয় এত কথা হয় না, রঙের মানুষ নিয়ে রঙের মানুষ সেই সময় অসম্ভব জনপ্রিয় ছিল। এখন আর সেরকম বিখ্যাত কাজই যদি বলি যে আপনার কাছ থেকে আমরা পাচ্ছি না এই সময়টাতে, কেন? এখন আসলে বিখ্যাত কাজ পাওয়ার যে প্রেক্ষাপট, সেটাই তো চেঞ্জ হয়ে গেছে। যেমন ধরেন আগে আমাদের একটা সিরিয়ালে মিনিমাম 25 থেকে 30 জন শিল্পী অভিনয় করতেন। রঙের মানুষের চিন্তা করে দেখেন, এটিএম শামসুজ্জামান, ওয়াহিদা মল্লিক জলি, সমু চৌধুরী, তানিয়া আহমেদ, ফজলুর রহমান বাবু, মানে মিনিমাম 25 থেকে 30 জন শিল্পী একটা সিরিয়ালে অভিনয় করত। এবং তখন যেটা ছিল মূল বিষয়, এই অভিনেত্রীরা কাজটা ভালোবেসে করতেন। এই কাজটা করে কত টাকা পাবো কি পাবো না, কতদিন সময় দিতে হবে কি দিতে হবে না, এরকম কিছুই ছিল না। থেকে প্যাশন ব্যাপারটা মনে হয় অনেক বেশি ছিল। দেখা যাচ্ছে কারোর হয়তো 2 দিনের শিডিউল, সে 7 দিন থেকে গেছে। এখন একটা নাটক খুব বেশি হলে, সিঙ্গেল নাটকের ক্ষেত্রে মেইন 2 জন আর্টিস্ট থাকে, আর আশেপাশে 3-4 জন হয়তো দিয়ে একটা নাটক হয়ে যাচ্ছে। একটা সিরিয়ালেও তাই। সেটা কি বাজেট অবশ্যই একটা ইস্যু, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ভালোবাসার জায়গাটা কমে গেছে। এখন ধরেন আমরা যে সময় নাটক করেছি, ওই যেই সময়ের কথা বলে, সেই সময় ওই নাটক করে আমাকে সংসার চালাইতে হবে এরকম বেশিরভাগ শিল্পীদের কিন্তু ছিল না। কিন্তু এখন তো আমাকে এই অভিনয় যদি করি, অভিনয় বা ডিরেকশন করে তো আমার সংসারটা চালাতে হয়। তখন ছিলাম আমি সিঙ্গেল, এখন হচ্ছে আমার ছেলে মেয়ে হয়েছে, বড় হয়েছে, তাদের লেখাপড়া। প্রত্যেকটা শিল্পীদের ক্ষেত্রে এখন যারা প্রফেশনালি কাজ করে, তারা কিন্তু এই কাজটি করে তাদের সংসার চলে। তাহলে সে ওই 3 দিন আগে আমরা 3 দিন রিহার্সাল দিতাম, কিন্তু এখন 3 দিন কেন, আপনার একটা দিনও যেদিন শিডিউল নেবেন সেই দিন ছাড়া তাকে তো পাওয়া যাবে না। এই নাটক তো একটা টিম ওয়ার্ক। এটা এমন না যে 50টা ইট এখান থেকে সরিয়ে দিলাম, মজুরি পেলাম এত, সেটা না। আমার তো মন দিয়ে কাজ করতে হবে। সেই জায়গাটা আসলে সময়ের সাথে সাথে অর্থনৈতিক বিষয়টা চেঞ্জ হয়ে গেছে, সামাজিক মূল্যবোধের জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। সব কিছু মিলিয়ে কিন্তু আজকে এই এখন ওই রকম আগেকার মতো ওই রকম নাটক পাওয়া আসলে মুশকিল। নাটক নিয়ে শুনছিলাম, যদি একটু সিনেমার কথা বলি, মোল্লাবাড়ির বউ, যেখানে মৌসুমী এবং শাবনূর একসাথে অভিনয় করেছে, সেটাও আসলে চিন্তার বাইরে, যেটা আপনি একসাথে করেছেন। তাদের সাথে কি আপনার যোগাযোগ আছে, এবং এই দুইজনকে নিয়ে আপনি কি মন্তব্য করবেন? তারা দুইজনই খুব ভালো অভিনেত্রী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। মানে শাবনূর তো অসম্ভব জনপ্রিয় অভিনেত্রী, মৌসুমীও তাই। সেই সময় একটা জিনিস বলতে হতো, এর আগে শাবনূর এবং মৌসুমী একসাথে বোধহয় 4 বছর, ইভেন রিয়াজ শাবনূরেও 4-5 বছর তারা একসাথে অভিনয় করতেন না ওই সময়। আচ্ছা, এমন একটা অবস্থা ছিল। তো যখন আমি এই 3 জনকে একসাথে কাস্ট করলাম, তখন সবারই একটাই কথা ছিল যে লাবলু ভাই, আমি আপনার সাথে কাজ করব, আপনার ফিল্মে কাজ করব, অন্য কে আছে কি না আছে সেটা আমাদের দেখার দরকার নেই। শাবনূরও একই কথা বলেছে, মৌসুমী একই কথা বলেছে, রিয়াজ একই কথা বলেছে। সো এবং ওই সময় আমার মনে আছে যে এই একটা নাটকের
মানুষ, একটা ইয়াং ছেলে, সে একটা জায়গায় তিনজনকে একসাথে থেকে, এবং ওখানে আমরা থেকে কাজ করতে হতো, থেকে তিনজনকে নিয়ে কাজ করতে যে কীভাবে সম্ভব, এবং অনেকেই যেতেন দেখতে যে কিভাবে কি হচ্ছে, এবং দেখে অবাকই হতো, মানে আরামসে খুব সিম্পলি, কোনো রকম চিল্লাচিল্লি নাই, যেটা হয় একটা ফিল্মের সেটে, তো অনেক চেঁচামেচি আমাকে। আমি প্রথম দিনই আমার ইউনিটকে বলেছিলাম যে ভাই, কেউ জোরে কথা বলতে পারবে না, কোনো রকম চিল্লাচিল্লি করা যাবে না, ঠান্ডাভাবে নাটক যেভাবে আমরা করি ঠিক সেইভাবে ইন টাইম, যে কদিন শিডিউল ছিল সেই মধ্যে কাজ শেষ করি। তার মানে সবাই তখনও কাজের প্রতি তাদের যে দরদ, তাদের যে মায়া, তাদের যে ভালোবাসা। শাবনূরের তো একসময় যখন ওই খুব অন্তর দিলাম বিছাইয়া লওনা একটু জিরাইয়া, এই গানটা খুব হিট হয়েছিল, ওই গানের যেদিন শ্যুট করি ওই দিন ওর 103 জ্বর, শীতকাল, রাত্রে শুটিং, মানে তার মানে কি পরিমাণ তাদের ডেডিকেশন ছিল কাজের প্রতি, সে কারণেই একটা মোল্লার বাড়ির বউ হয়েছে। একেবারে শ্রদ্ধেয় প্রয়াত অভিনয় শিল্পী এটিএম শামসুজ্জামানের কথা মনে পড়ে গেল। তার গল্পটা শুনবো একটা ছোট্ট ব্রেকের পরে। দর্শক, আপনারা দেখছেন স্টার লাউঞ্জ, একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে। ব্রেক থেকে ফিরে আরো গল্প শুনবো শ্রদ্ধেয় সালাউদ্দিন লাবলুর কাছে, সাথেই থাকুন আমাদের। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন স্টার লাউঞ্জ। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন শ্রদ্ধেয় অভিনয় শিল্পী, চিত্রনাট্যকার এবং নির্মাতা সালাউদ্দিন লাবলু। আরও একবার স্বাগত। বিরতির পরে আমরা মোল্লাবাড়ির বউ নিয়ে কথা বলছিলাম, সেখানে একজন লেজেন্ডারি অ্যাক্টর শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামানকে আমরা পেয়েছিলাম, তার সাথে একটু স্মৃতিগুলো শুনতে চাই। এটা আমার জীবনের একটা খুব মানে প্রাপ্তির জায়গা। এটিএম শামসুজ্জামানের তো মানুষের সাথে বছরের পর বছর কাজ করতে পারা, মানে এইরকম গুণী মানুষের সান্নিধ্য পাওয়াটাই আমার কাছে অনেক বড় ব্যাপার মনে হয়। তো রঙের মানুষের পর থেকে আমি যতদিন নাটক করেছি, যত নাটক করেছি, এটিএম ভাই ছাড়া আমার কোনো নাটক নেই। সিরিয়াল বলেন, সিরিয়াল বলেন, সব কিছুতে এটিএম ভাই থাকতেন। তো এটিএম ভাই আমাকে এত পছন্দ করতেন, আমার শুধু বলতেন, লাবলু তুমি যেভাবে কাজ করো, নাটক বানাও, এইভাবে তো নাটক বানানো, তুমি সিনেমা বানাচ্ছ, তুমি তো সিনেমা বানাবা, সিনেমা করো না কেন? আমি বলছি, আমার সিনেমার জগতের সাথে আমার পরিচয় নেই। তো সামাও মতিউর রহমান পানু, খুব সেই সময়ের খুব নাম করা পরিচালক, প্রযোজক, উনি বলল যে, আমাকে ডেকে বলল যে, লাবলু সাহেব আপনার একটা ফিল্ম করেন, আমি প্রডিউস করব, রঙের মানুষ বানান। তা আমি বলছি, না, রঙের মানুষ ফিল্ম করতে পারবো না, রঙের মানুষের ফিল্ম হবে না। তো সেটা আবার এটিএম ভাই শুনছে। এটিএম ভাইরে বললাম, এটিএম ভাই পানু ভাই ডাকছিলেন, তখন বললো, আচ্ছা ঠিক আছে, আমি তোমার গল্প দিতেছি। হ্যাঁ, তখন বললো যে চলো আমি আর তুমি একসাথে যাই, গল্প শোনাই। তখন এই মোল্লাবাড়ির বউয়ের গল্পটা শোনালো এবং সঙ্গে সঙ্গে রাজি হলো। এটি আমার এটিএম ভাইয়ের কারণেই আমার চলচ্চিত্রে আসা, এটা সত্যি কথা। মোল্লাবাড়ির বউ ছাড়াও অনেক বছর তো একসাথে কাজ করি, একসাথে থাকি। ওনার প্রাত্যহিক উনি কী করতেন সমস্ত কিছু আমার চোখের সামনে ভাসে। আমার মনে আছে যে মোল্লাবাড়ির বউর স্পেশালি, আমি যে রুমে থাকতাম ঠিক তার পাশের রুমে উনি থাকতেন, তার পাশের রুমে প্রডিউসার থাকতেন। রাত্রেবেলা রাত 2টা-3টার সময় দেখি পাশের রুম থেকে কান্না, মানে হু হু করে কাঁদছে। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে দরজায় নক করে, জানলা খোলা থাকতে দেখতাম যে এটিএম ভাই স্ক্রিপ্টটা নিয়ে বসে লিখতেছে আর কাঁদতেছেন আর কি। উনি এত ইমোশনাল, একটা ডায়লগ লিখছেন, মানে সেই কান্নার আওয়াজ শুনে। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে শুধু একটা কথা বলতে চাই, যেটা হয়তো অন্য কোনো প্রসঙ্গে আসলে আর বলতে পারবো না, যে আমরা খুব লাকি জেনারেশন। আইডল হিসাবে অনেক গুরু মানুষকে পেয়েছি, মামুনুর রশিদ থেকে শুরু করে এটিএম ভাই, এই যে মানুষগুলো সান্নিধ্যে পেয়েছি, আইডল হিসেবে পেয়েছি, যে কারণে আমাদের জীবন সম্পর্কে মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ তৈরি হয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশনের কাছে, আমরা তো নিজেদেরকে আইডল হিসেবে ধরে রাখতে পারলাম না, নিজেদেরকে তৈরি করতে পারলাম না। আপনাকে দেখেও অনেকে ইন্সপায়ার্ড হয় যে আমিও সালাউদ্দিন লাবলু হতে চাই, এমন স্বপ্ন কিন্তু অনেকেই দেখে। এটা আল্লাহর রহমত। আচ্ছা, এই যে মোল্লাবাড়ির বউ এত প্রশংসিত হলো, কিন্তু পরে আর সিনেমা বানালেন না কেন? পরে আর হয়নি, মানে পরে ডাক্তারবাড়ি সিনেমাটা করার কথা ছিল, কিন্তু সামাও আমাকে ওইটা করার পরে কেন জানি আমার আর সিনেমা করতে ইমিডিয়েটলি আর করতে চাইনি। কিন্তু পরে একটা সিনেমা করার জন্যে মানে সব কিছুই রেডি করেছিলাম, যেটার নাম ছিল ওয়ারিশ। ওটার জন্যে মহরত হয়েছিল সোনারগাঁ হোটেলে।
ওটার জন্য গানও রেকর্ড করা হয়েছিল, আমাদের গুরু জেমসের গানও রেকর্ড করেছিলাম। আচ্ছা, সামিনা চৌধুরী, এসআই টুটুল গানও করেছে, দুটো গান। কার কার অভিনয় করার কথা ছিল? ও তখন ছিল হচ্ছে আমাদের আরেফিন শুভ, আচ্ছা, আরেফিন শুভ আর মেহজাবিন। কিন্তু পরে ফিল্মটার ওই সময়ের ফিল্মের যে প্রেক্ষাপট ছিল, মানে চিটাগং, কক্সবাজার, রাঙামাটি, সিলেট, মানে ওখানে সিকোয়েন্স ছিল প্রায় 75টা সিকোয়েন্স ছিল, 70টা লোকেশন, তার মানে বাজেট ছিল হিউজ। তো ওই সময় অত টাকা দিয়ে প্রডিউস করার মতো প্রডিউসার পাওয়া যায়নি, ইনফ্যাক্ট তারপরে আর করিনি। এবং অনেকে বলেছিল ঠিক আছে এটা কেটে কুটে একটু ছেটে ছুটে এইভাবে করা, হলাম না, আমি একটি শব্দও কাটবো না, একটি লোকেশনও চেঞ্জ করবো না, যদি করতে হয় ঠিক এভাবেই করবো, নাহলে করবো না। এরপর থেকে আসলে করাই হয়নি আর। আচ্ছা, অনেক তারকার জন্ম আপনার হাতে, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আখমা হাসান, তাদের ক্যারিয়ার গ্রাফ নিয়ে আপনি কি বলবেন? মানে মানে তারা তো সবাই অভিনেতা প্রথম থেকেই, মানে নাটকে, টিভি নাটকে আসার আগেই তারা সবাই মঞ্চের সাথে জড়িত ছিল। মঞ্চে ওদের কাজ দেখলে, আমি যেরকম আখম হাসানকে নিয়েছিলাম মঞ্চের কাজ দেখে, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সবই তাই, প্রাণ রায়, সবাই মঞ্চ থেকে এসছে। তো ওরা আসলে আজকে এই জায়গায় এসছে শুধুমাত্র তাদের যে এক নম্বর অভিনয় ক্ষমতা, তাদের ডেডিকেশন এবং কাজের প্রতি ভালোবাসা। আমার কাছে মনে হয় যে তাদের নিজস্ব যে যোগ্যতা, হয়তো আমার কাজ দিয়ে হয়তো শুরু হয়েছে, তাদের অনেক কাজ করেছে, কিন্তু তাদের যোগ্যতার কারণেই আজকে তারা বাংলাদেশের মহাতারকা, মানুষের হৃদয়ে আছে, জনপ্রিয় বলেন, ভালোবাসার মানুষ বলেন, সব তাদের নিজস্ব যোগ্যতার কারণে। আচ্ছা, একটা সময় আপনি ডিরেক্টরস গিল্ডের প্রেসিডেন্ট ছিলেন, এই পদের সুবিধা এবং অসুবিধা কি? জানি না, আমাকে সবাই ডিরেক্টররা চেয়েছিলেন, আমি গেছি। তো ওইখানে গিয়ে এই সুবিধাটা হলো যে আমি ওই সময় সাংগঠনিক এক সময় তো আমি নিজের কাজটা নিজে করেছি, অন্য জায়গায় কি হচ্ছে না হচ্ছে সেটা হয়তো আমি জানতাম না। কিন্তু ডিরেক্টর গিল্ডে প্রেসিডেন্ট হওয়ার পরে আমাকে পুরা বাংলাদেশের যত টেলিভিশন ডিরেক্টর আছে তাদের সাথে সরাসরি যোগাযোগ হয়েছে, তাদের সমস্যাগুলো বুঝতে পেরেছি, তাদের চাওয়াগুলো কি, সেই চাওয়াগুলোর ক্ষেত্রে আমার জায়গা থেকে যতটা ভূমিকা রাখার দরকার ছিল আমি চেষ্টা করেছি। কিন্তু অসুবিধা হলো কি, যে একজন খুব ক্রিয়েটিভ মানুষ এই কাজটাই করে, অন্য কিছু করে না, তাদের ওইখানে গিয়ে একটু কষ্টই হবে। মানে তার এক নম্বর তার পার্সোনাল কাজের শিডিউল ব্যাঘাত হবে, আর দ্বিতীয়ত যে অনেক সাংগঠনিক যে সমস্ত জটিল ব্যাপারগুলো থাকে, একটা সংগঠনে 500-600 মানুষ সদস্য, সবাই তো অন্যরকম, সবাই তো যার যার মতো করে চিন্তা করে, এই চিন্তাগুলোকে মিলিয়ে একটা জায়গায় ধরে রাখা, এটা খুব টাফ ব্যাপার, এটা সবার দ্বারা সম্ভব না। সো তারপরে সেটাও এক ধরনের অভিজ্ঞতা হয়েছে আমার। আচ্ছা, এখন নানা ধরনের অ্যাওয়ার্ড শো হচ্ছে, বলা যায় প্রতিদিনই অ্যাওয়ার্ড শো হচ্ছে। আপনি দেখেছেন কি একটা ফেসবুকে ভাইরাল কন্টেন্ট, যে কিছুদিন আগে মোশাররফ করিমের সামনে একজন মডেল কোরিওগ্রাফার নাচ করেছেন, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? নো কমেন্টস। কারণ কি, এই জন্য বলবো যে মানে এখন তো সব এটা তো স্বাধীন মিডিয়া, যে কেউ যে কোনো, যেটা বললেন যে প্রচুর প্রতিদিন পারলে প্রতিদিন অ্যাওয়ার্ড শো, তারা মনে করেছে এটা করা দরকার, তারা করেছে। তো এই বিষয়ে মানে আমি কোনো বিষয়ে মন্তব্য করতে চাই না। মন্তব্য নিষ্প্রয়োজন আপনার পার্সপেক্টিভ থেকে। আচ্ছা, আপনার সমসাময়িক, আপনার আগে পরে আমরা অনেক তারকাকে দেখেছি যে সরাসরি রাজনীতির সাথে যুক্ত হতে, রাজনীতি নিয়ে আপনার ভাবনা কি? সরাসরি যুক্ত হওয়ার কখনো ইচ্ছা আছে? কোনো দিনও ছিল না। দেশ সচেতন থাকা উচিত, প্রত্যেকটা শিল্পীরই দেশ নিয়ে ভাবা উচিত। রাজনৈতিক সচেতনতার দরকার, অর্থনৈতিক সচেতনতা দরকার, সমাজ সচেতনতা দরকার, কিন্তু সরাসরি রাজনীতি আমি কখনোই, আমার ইচ্ছা হয়নি, কখনোই না, এখনও না এবং ভবিষ্যতেও না। শিল্পী তো একটা দেশের সম্পদ, শিল্পী সমস্ত মানুষের হৃদয়ে থাকবে, খণ্ডিত আকারে না, যেটা রাজনীতি করলে এই সমস্যাটা হয় বলে আমার ধারণা। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেশ টিভির দর্শকদের জন্য কি বলবেন? আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, দেশ টিভিকে, যে আমাকে কিছুক্ষণ কথা বলার সুযোগ, অ্যাটলিস্ট আমার মনের কথাগুলো বলার সুযোগ পেলাম দর্শকদের কাছে আমি একটি চাওয়া কি, যে আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থ থাকি। আমাদের দর্শকদেরও কিন্তু চাওয়াটা যেন
ভিউ ভাইরালের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। মানে দর্শকদের, আমরা কাজ করি তো দর্শকদের জন্য, দর্শকরা যদি সেটা অ্যাকসেপ্ট করে তাহলে আমরা ইন্সপায়ার্ড হই। সো দর্শকদেরও এই ভালো কিছু করার যে পাওয়ার, দেখার যে আকাঙ্ক্ষা থাকে, সেটাও যেন দর্শকদের থাকে, তাহলেই আমরা সেই কাজটা করতে পারব। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের স্টার লাউঞ্জ। আশা করছি আপনাদের সময়টাকে সুন্দর করতে পেরেছি। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনার পছন্দের অন্য একজন স্টারকে নিয়ে নেক্সট ফ্রাইডেতে আবারও হাজির হয়ে যাব দেশ টিভির পর্দায়। সবাই খুব ভালো থাকুন, শুভরাত্রি।